প্রিয় দর্শক বন্ধু, বাংলাদেশের এই বিশেষ প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে বাংলাদেশের প্রধানমন্ত্রীত্বের দৌড়ে যারা রয়েছেন, লড়াইয়ে যারা রয়েছেন, তারা কারা এবং তারা কতটা বেশি যোগ্য, শিক্ষাগত দিক থেকে, যোগ্যতার দিক থেকে কে কতটা প্রস্তুত, সেই বিষয়ে যেমন প্রতিবেদনে বিস্তারিত রিপোর্ট থাকছে, একই সঙ্গে থাকছে যে বাংলাদেশে এই পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ঠিক কী ভাবছে, কীভাবে তারা এগিয়ে চলবেন। সেই সঙ্গে বাংলাদেশের আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে কে কাকে পাল্লা দিলেন, কে কোন জায়গায় মানুষের কাছে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতার বিচারে বেশি জনপ্রিয় হয়ে উঠবেন। প্রিয় দর্শক বন্ধু, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপর 12ই ফেব্রুয়ারি নির্বাচন। সেই নির্বাচনের আগে সমস্ত রকমের জল্পনা, কল্পনা, সমীকরণ, দিক নির্দেশ, সমীক্ষা, জরিপ সব কিছুকে বিশ্লেষণ করেই আজকের বাংলাদেশের এই বিশেষ প্রতিবেদন। আজকের পুরো প্রতিবেদনে চোখ রাখার জন্য আপনাদেরকে বলবো, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। চলুন একেবারে সরাসরি আজকের প্রতিবেদনে ঢোকা যাক। দেশ চালাবেন যারা, যাদের হাতে আগামীর বাংলাদেশ, সেই দেশ চালাবেন যে সমস্ত সম্ভাব্য নেতৃত্ব, যাদের নাম চর্চায় শোনা যাচ্ছে, যারা প্রধানমন্ত্রীর দাবিদার, সেই মানুষগুলো কতটা বেশি যোগ্য, তাদের শিক্ষাগত যোগ্যতা কতটা, রাজনীতিতে কি শিক্ষাগত যোগ্যতার কদর আছে, নাকি গায়ের জোর মানে পেশি শক্তির জোর হলেই ভালো নেতা হওয়া যায়, নাকি শিক্ষিত হলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, বিচক্ষণতা, দূরদর্শিতা অনেকটা বেশি হয়। যে যত বেশি শিক্ষিত তার দূরদর্শিতা, বিচক্ষণতা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কি ততটাই বেশি, নাকি পুঁথিগত শিক্ষার থেকেও বাস্তব শিক্ষাই একজন নেতা, একজন ভাবী প্রধানমন্ত্রীকে এগিয়ে দিতে পারে? আজকের বিশেষ প্রতিবেদন তো এটা নিয়েই। তাই প্রথমেই চর্চায় থাকা তারেক রহমান, বিএনপির শীর্ষ নেতা, তাকে নিয়ে আজকে আলোচনা। আসুন তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতার দিকে আমরা একটু চোখ রাখি। প্রথমে যেটা আমরা জানতে পারছি যে রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন তারেক রহমান। মাধ্যমিক পাশ করার পর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ তারেক রহমানের। এরপর বিএফ সাইন কলেজ, সেখানে কলেজ জীবনে ভর্তি হন তিনি। তারপর 1984 সালে তারেক রহমান ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ই কিন্তু তার জীবনে একটা আমূল পরিবর্তন এলো। কি সেই আমূল পরিবর্তন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আইন নিয়ে পড়াশোনা করছিলেন, কিন্তু দ্বিতীয় বর্ষেই সেই পড়াশোনা থেকে সরে গেলেন তিনি, অর্থাৎ আইন নিয়ে পড়াশোনা কন্টিনিউ করলেন না, চালিয়ে গেলেন না তারেক রহমান। অনেকে বলেন যে পারিবারিক ব্যবসা দেখার কারণেই তারেক রহমান এই উচ্চশিক্ষা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। আইন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1984 সালে ভর্তি হলেও তিনি সম্পূর্ণ করলেন না, ফলে আইনের ডিগ্রি তিনি পেলেন না। তিনি মনোনিবেশ করলেন পারিবারিক ব্যবসায় এবং অনেকে বলেন যে রাজনীতিতে মনোনিবেশ করবার জন্য, যেহেতু তার ফ্যামিলি রাজনৈতিক আবর্তেই বড় হয়ে ওঠা তার, ফলে সে কারণে তারেক রহমান রাজনীতি এবং ব্যবসা, এই দুটো কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পড়া আর সম্পন্ন করলেন না। বেছে নিলেন রাজনীতিকে, বেছে নিলেন ব্যবসাকে। এরপর একটা সময়, দীর্ঘ সময় তাকে দেশের বাইরে থাকতে হয়েছিল নানা মামলার কারণে। 17 বছর পর তিনি দেশে ফিরেছেন, উজ্জীবিত করছেন বাংলাদেশকে। তারেক রহমান মনে করেন যে তার কাছে বাস্তব শিক্ষাটাই বড় কথা, পুঁথিগত উচ্চশিক্ষা বড় কথা নয়। ফলে সেই বিষয়টাকে নিয়ে তিনি এগিয়ে চলেছেন। এরপর যাকে নিয়ে আলোচনায় আসব, যিনি এ যাবৎকালে একেবারে তারেক রহমানের মতনই, বিএনপির এই শীর্ষ নেতার মতনই বারবার চর্চায় এসেছেন, তিনি জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তার শিক্ষাগত যোগ্যতার দিকে আমরা একটুখানি চোখ রাখব। প্রথমে স্কুল জীবন, শফিকুর রহমান তার গ্রামীণ স্কুলেই স্কুল জীবন কাটান এবং তারপর এমসি কলেজ
এমসি কলেজে তিনি ভর্তি হন। সেই এমসি কলেজে প্রায় 3 বছর পড়াশোনা করেন তিনি, এবং এমসি কলেজে পড়াশোনা শেষ করার সাথে সাথেই তিনি চলে যান সিলেট মেডিকেল কলেজ। সিলেট মেডিকেল কলেজ থেকে শফিকুর রহমান MBBS পাশ করেন, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান নিয়ে তিনি পড়াশোনা করেন এবং পাশ করে তিনি চিকিৎসক হন। আপনারা তার নামের আগে যে ডক্টর শফিকুর রহমান রয়েছে, ফলে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তিনি এই সিলেট মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করার পর ডাক্তারি যে চিকিৎসা শাস্ত্র, অর্থাৎ সেই চিকিৎসা শাস্ত্র কিন্তু সফলভাবে নিজেকে মনোনিবেশ করেন। এমনকি শোনা যায় যে ঢাকায় একটি মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা সদস্য কিন্তু এই শফিকুর রহমান। তার শিক্ষাগত যোগ্যতা কিন্তু বেশ ভারী, মানে একেবারে গ্রামীণ স্কুল থেকে পড়াশোনা, এমসি কলেজ, এবং তারপরেই তিনি কিন্তু এই সিলেটের যে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন এবং তারপর ডাক্তারিতে নিজেকে মনোনিবেশ করেন। এবং সেই সময় ডাক্তারি পড়ার সময় কিন্তু তিনি একটা সময় রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। প্রথমে ছাত্রলীগের সঙ্গে ছিলেন, পরবর্তীকালে মতাদর্শ বদল করে ইসলামী ছাত্রলীগের সঙ্গে তিনি যুক্ত হয়ে যান এবং পরবর্তীকালে তিনি কিন্তু ডাক্তারি বা চিকিৎসা শাস্ত্রের পাশাপাশি মনোনিবেশ করেন রাজনীতিতে এবং জামাতে ইসলামীর একেবারে শীর্ষ নেতায় পরিণত হন। এই মুহূর্তে প্রধানমন্ত্রীর দাবিদার হিসাবে তারেক রহমান যেমন গুরুত্বপূর্ণ, একই সঙ্গে কিন্তু এই ডক্টর শফিকুর রহমান তিনিও গুরুত্বপূর্ণ। এবং তার এই যে বিজ্ঞান মনস্কতা, তিনি যে রোগীদের আর্তের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, চিকিৎসা শাস্ত্র থেকে তার উঠে আসা, ফলে সেই জায়গাটায় তার এই বিজ্ঞান মানসিকতা রাজনীতির ক্ষেত্রে কতটা প্রগতিশীল হবে এবং তিনি কতটা, যদি প্রধানমন্ত্রী হন, কতটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে তারেক রহমানের থেকে শিক্ষাগত যোগ্যতায় কিন্তু কিছুটা হলেও এগিয়ে রয়েছেন, কিছুটা বলা ভুল, অনেকটাই এগিয়ে রয়েছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এরপর তৃতীয় যে ব্যক্তি যাকে নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে অত্যন্ত চর্চা, জুলাই গণঅভ্যুত্থানের জনপ্রিয় মুখ, তরুণ তুর্কি বা জেন-জি বলা যেতে পারে, আন্দোলনের সময় বারে বারে বক্তব্য দিতে দেখা গেছে, সামনে থেকে লড়াই করতে দেখা গেছে, কোনো ভয় বা কোনো হুমকিকে তোয়াক্কা না করে বারে বারে ফোরফ্রন্টে এসেছে যে নেতা, তার কথা এবার বলবো। হ্যাঁ, বলছি নাহিদ ইসলামের কথা। এই নাহিদ ইসলামের শিক্ষাগত যোগ্যতার দিকেও কিন্তু আমরা চোখ রাখবো, কারণ তারেক রহমান এবং শফিকুর রহমানের পর যদি প্রধানমন্ত্রীর দাবিদার তৃতীয় কোনো ব্যক্তি হয়ে থাকেন বাংলাদেশে, তাহলে অবশ্যই সেটা নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম তিনি কিন্তু, যেটা জানা যায় যে দক্ষিণ মডেল বনশ্রী স্কুল, সেখান থেকে তার প্রাথমিক শিক্ষা, দক্ষিণ মডেল বনশ্রী স্কুল বাংলাদেশের, সেখান থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন। প্রাথমিক শিক্ষা শেষ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে শুরু করেন। সমাজ বিজ্ঞান নিয়ে তার কিন্তু অনার্স পাস হয়ে গিয়েছে, অর্থাৎ এখনও কিন্তু ছাত্র অবস্থাতেই রয়েছেন নাহিদ ইসলাম, ছাত্র অবস্থাতেই একেবারে ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়েন। জুলাই গণঅভ্যুত্থানে একেবারে জনপ্রিয় হয়ে ওঠে নাহিদ। সমাজ বিজ্ঞানের ছাত্র, ইতিমধ্যেই অনার্স অত্যন্ত সাফল্যের সঙ্গে অনার্স কমপ্লিট করেছে নাহিদ, এবং এই মুহূর্তে মাস্টার ডিগ্রিও করছে সে, এবং এখনও পর্যন্ত সে পড়ুয়া এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, সে এখন মাস্টার্স কমপ্লিট করছে। এই সমাজ বিজ্ঞানের চিন্তাধারা থেকে রাজনীতির রাজপথে কতটা জমিয়ে বসতে পারেন নাহিদ ইসলাম, সেটা দেখার। তার কাছে যদি দেশ পরিচালনার ক্ষমতা আসে, তার কাছে যদি প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা আসে, সমাজ বিজ্ঞানের এই সফল ছাত্র নাহিদ ইসলাম কতটা কি পারবেন সেটা দেখার। তবে তারেক রহমান এবং শফিকুর রহমানের মতো তিনিও কিন্তু প্রধানমন্ত্রীর দাবিদার, শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও যথেষ্ট প্রমিসিং। তিনি সমাজবিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অত্যন্ত সাফল্যের সঙ্গে অনার্স কমপ্লিট করেছেন এই নাহিদ ইসলাম। এবার কিন্তু নাহিদ ইসলাম মাস্টার ডিগ্রিও তার কমপ্লিটের পথে, অর্থাৎ পড়াশোনা থেকে তিনি একেবারেই সরে যাননি। একদিকে সমাজবিজ্ঞান নিয়ে তার গবেষণা, তার পড়া চলছে, অন্যদিকে ছাত্র আন্দোলনের অগ্রণী মুখ। ফলে এই নাহিদ ইসলামের শিক্ষাগত যোগ্যতাও আপনাদের সামনে রাখলাম। তিনজনের তিন রকম শিক্ষাগত যোগ্যতা, কিন্তু সবশেষে দেখার যে বুদ্ধিমত্তায় কে কাকে টেক্কা দিল এবং কে কতটা পরিণত
হতে পারলো, সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাংলাদেশের দেশ পরিচালনার প্রেক্ষাপটে। প্রিয় দর্শক বন্ধু, আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে করেন যে যত বেশি শিক্ষিত সে তত ভালো দেশটাকে পরিচালনা করতে পারবে, নাকি মনে করেন যে শিক্ষা বা উচ্চশিক্ষার থেকেও যে যত বেশি বাস্তব অভিজ্ঞতা এবং মানুষের মাঝে থেকেছেন তিনি দেশ চালনা করতে পারবেন? তারেক রহমান নাকি শফিকুর রহমান নাকি নাহিদ ইসলাম? আপনারাও কমেন্টে এসে জানান আপনাদের মতামত। এই তিনজনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে বিশেষ প্রতিবেদন আমরা রাখলাম আপনাদের সামনে, আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে করছেন যে যার কাছে যত বেশি শিক্ষা তাহলে সে তার সেই শিক্ষা চিন্তাকে সামনে রেখে একটা সুশীল, সুসংহত, প্রত্যাশী, উন্নয়নশীল, প্রগতিশীল বাংলাদেশের রূপ দিতে পারবে? এই তিন সম্ভাব্য নেতা যারা প্রধানমন্ত্রীর দৌড়ে রয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতার কথা আমরা এখানে রাখলাম।